অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। সমরেশ মজুমদারের আরও একটি উপন্যাস নিয়ে আবারও হাজির হলাম আমি। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। উপন্যাসটির নাম হচ্ছে দূরপাল্লায় দুই নারী। আশা করি আপনারা উপন্যাসটি উপভোগ করবেন। আজকে আমি পড়ছি প্রথম পর্ব। চোখের সামনে সুদীপাকে মরে যেতে দেখেছিল অয়ন। তিনজন ডাক্তার একমত হতে পারছিলেন না ওর ঠিক কি অসুখ হয়েছে। শেষ পর্যন্ত যখন রোগ ধরা পড়ল তখন অনেক দেরি হয়ে গিয়েছে। যতই মনের জোর থাকুক, যতই সুদীপা বাঁচতে চাক, ভুল ওষুধ তাকে বাঁচতে দিল না। বন্ধুরা অয়নকে বলেছিল ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা করতে। তিনজনই কলকাতায় ডাক্তার হিসেবে বিখ্যাত, কিন্তু তাদের ভুল চিকিৎসা করার প্রমাণ অয়নের হাতে আছে। কিছুদিন আগে এক প্রবাসী ভদ্রলোকের স্ত্রী এরকম ভুলের ফলে মারা গিয়েছিলেন। ভদ্রলোক মামলা করেছিলেন। বহু বছর ধরে এই আদালত থেকে ওই আদালতে মামলা চলেছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে ডাক্তারদের শাস্তি হয়েছে। তাদের মোটা টাকার ক্ষতিপূরণ দিতে হয়েছে। প্র্যাকটিস করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অয়ন বন্ধুদের উপদেশ গ্রহণ করল না। দীর্ঘদিন ধরে আদালত এবং উকিলের চেম্বার করে হয়তো শেষ পর্যন্ত মোটা টাকা পাওয়া যাবে, কিন্তু সেই টাকা দিয়ে সে কি করবে? প্রবাসী ভদ্রলোক গরিব মানুষের উপকার করার জন্য টাকাটা দান করেছেন। সেটা অবশ্যই করা যেত, কিন্তু সুদীপাই যখন ফিরে আসবে না, তখন অতদিন ধরে মামলার পেছনে লেগে থাকতে সে হয়তো পারবে না। আদালত যদি ডাক্তারদের লাইসেন্স বাতিল করে দেয় তাহলে তো কিছু মানুষের ক্ষতি হবে। এই প্রবীণ ডাক্তাররা তো রাতারাতি নাম করেননি। নিশ্চয়ই এর আগে প্রচুর মানুষ তাদের কাছ থেকে উপকার পেয়েছে। সুদীপার বেলায় যে ভুল ওরা করেছেন তা যদি আগেও করতেন তাহলে অয়নকে চিকিৎসার জন্য ওদের চেম্বারে যেত। আদালতে যায়নি বটে, কিন্তু ওই তিনজন খ্যাতনামা চিকিৎসককে চিঠি দিয়ে অনুরোধ করেছিল যে ভবিষ্যতে অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে এই ভুল যেন না হয়। সুদীপা চলে যাওয়ার পরে অয়নের মনে হচ্ছিল পৃথিবীটা ফাঁকা হয়ে গেল। তার আর কোনো আত্মীয় নেই। সুদীপারও সন্তান হয়নি। এই কোলাহল, মানুষের ভিড়, খবরের কাগজের হানাহানির খবর আর সহ্য হচ্ছিল না। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে যে রোজগার এতদিন করেছে তা খুব কম নয়। মনে হচ্ছিল যদি কোনো নির্জন জায়গায় চলে গিয়ে সরল জীবনযাপন করতে পারত তাহলে সুখ হয়তো পেত না, কিন্তু স্বস্তি পেত। এই সময় ইন্টারনেটে একটা বিজ্ঞাপন চোখে পড়ায় সে উৎসাহিত হলো। বিজ্ঞাপন দিয়েছেন একজন মারাঠি মহিলা, নাম শোভা কানেতকার। মুম্বাইতে থাকেন। সমুদ্রের ওপর পাহাড়ের গায়ে তার একটি পৈতৃক বাংলো আছে, যা তিনি 5 বছরের জন্য ভাড়া দিতে চাইছেন। আলোচনা সাপেক্ষে ভাড়া ঠিক করা হবে। বিজ্ঞাপনে এর চেয়ে বেশি কিছুই লেখা ছিল না। বাংলোটা ঠিক কোথায় বোঝা যাচ্ছিল না। সমুদ্র তো ভারতবর্ষের অনেক প্রদেশেই রয়েছে। অবশ্য সমুদ্র এবং পাহাড় একসঙ্গে বেশি জায়গায় নেই। তাছাড়া ওরকম জায়গায় একটি বাংলোর ভাড়া নিশ্চয়ই অনেক হবে, অয়ন চিন্তা করছিল। মাত্র 5 বছরের জন্য মহিলা ভাড়া দিতে চান। অয়ন কলকাতায় নিজের ফ্ল্যাটে থাকে। যদি বাংলো পাওয়া যায় তাহলে ফ্ল্যাটটাকে তালাবন্দি করে রেখে যেতে হবে এবং 5 বছর পরে আবার এখানেই ফিরে আসতে হবে। অবশ্য ততদিনে ফ্ল্যাটের দাম নিশ্চয়ই বেড়ে যাবে এবং সেই টাকায় পছন্দের কোনো জায়গায় বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। এসব ভেবে অয়ন শ্রীযুক্তা শোভা কানেতকারকে টেলিফোন করল। তখন সকাল 11টা। ভদ্রমহিলাই রিসিভার তুললেন। অয়ন নিজের পরিচয় দিল। সে কলকাতা থেকে কথা বলছে। তার প্রফেশন কি তাও জানালো। নেটে বিজ্ঞাপন দেখে আগ্রহী হয়ে সে ফোন করেছে। শোভা কানেতকার জিজ্ঞাসা করলেন, কিছু মনে করবেন না, আপনার বয়স কত? 50। আপনি তো এখনো দীর্ঘদিন চাকরি করবেন। বাংলোটা যেখানে, সেখানে যে ছোট্ট জনবসতি আছে সেখানে আপনার চাকরি করার কোনো সুযোগ নেই। আমি চাকরি ছেড়ে দিয়েছি। কিছুদিন আগে আমার স্ত্রী মারা গিয়েছেন। আমি আর কলকাতার হইচই সহ্য করতে পারছি না বলে একটা নির্জন জায়গায় চলে যাব বলে ভাবছিলাম। আপনি চিন্তা করবেন না, আমার আর্থিক অবস্থা খুব খারাপ নয়। অয়ন বলেছিল, দেখুন, এ পর্যন্ত আমি 7টা প্রস্তাব পেয়েছি।
সবাই বাংলোটাকে ব্যবহার করতে চাইছে ছুটিতে বেড়াতে যাবে বলে। দুজন অনুমতি চাইছে ট্যুরিস্টদের ভাড়া দেবে বলে। কিন্তু আমি চাইছি এমন কাউকে ভাড়া দেব যিনি বাংলোটার যত্ন নেবেন। এসব কথা টেলিফোনে বলা সম্ভব নয়। যদি একবেলার জন্য মুম্বাই আসেন তাহলে আলোচনা করা যাবে। শোভা কানিতকার তার ঠিকানা জানিয়ে দিলেন। টেলিফোন রেখে দেওয়ার পরে অয়নের খেয়াল হলো এত কথা বলা হলো, কিন্তু সে ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করতে ভুলে গেল ওর বাংলোটা ঠিক কোথায়। কিন্তু অয়নের মন বলছিল মুম্বাই যাওয়া উচিত। না দেখে বাংলোটা তাকে টানছিল। ট্রেনের টিকিট চাইলেই পাওয়া যায় না। ভাড়া একটু বেশি হলেও প্লেনেই মুম্বাই গেল। ভদ্রমহিলাকে সে ফোনে জানিয়ে দিয়েছিল, তাই এয়ারপোর্ট থেকে সোজা মালাবার হিলসের বাংলোয় পৌঁছে যেতে পারল সকাল 11টায়। ছবির মতো বাড়ি। পরিচয় দিতেই তাকে আপ্যায়ন করে বসানো হলো। খানিক পরে শোভা কানিতকার এলেন। সঙ্গে তার পরিচারিকা নিয়ে এলো সুদৃশ্য ট্রেতে এক গ্লাস শরবত। শোভা বললেন, অনেক দূর থেকে এসেছেন, গলা ভিজিয়ে নিন। শরবত পান করার পরে অয়ন বলল, আমি আপনার বাংলোর ব্যাপারে উৎসাহী। হুম। শোভা কানিতকার হাসলেন। এই বাংলোটি আমার বাবা কিনেছিলেন 50 বছর আগে। কিনে ভেঙে চুরে নতুন করে করেছিলেন। ওর শখের বাংলো এটা। বাবা চলে যাওয়ার পরে আমরা মাঝে মাঝে ওখানে গিয়ে থাকতাম। 2 মাসে বড়জোর 7 দিন। তার বেশি কাজকর্ম ছেড়ে থাকা সম্ভবও ছিল না। আমার বাবার স্মৃতি বলে ওই বাংলো বিক্রি করতে চাইনি। আমার একমাত্র সন্তান মেয়ে। বিয়ের পরে সে এখন ক্যালিফোর্নিয়াতে। ওখানেই সেটেলড। হঠাৎ আমার স্বামী অসুস্থ হয়ে পড়েন। ওর শরীরের একটা দিক অবশ হয়ে গিয়েছে। ওর চিকিৎসা চলছে, কিন্তু খুব একটা উন্নতি হয়নি। ওকে এখানে ফেলে আমার পক্ষে বাংলো যাওয়া সম্ভব নয়। ওকে নিয়ে যাওয়ার তো কথাই ওঠে না। তখন আমি ঠিক করলাম বাংলোটা ভাড়া দেব। কেউ বাস না করলে বন্ধ পড়ে থেকে অযত্নে বাংলোটার ক্ষতি হবে। কিন্তু আমি 5 বছরের জন্য ভাড়া দেব। কারণ আমি জানি না ওই সময়ের পরে আমার জীবনে কি ঘটবে। মুশকিল হলো বেশিরভাগ লোক অত অল্প সময়ের জন্য ভাড়া নিতে রাজি হচ্ছেন না। তারা অনেক বেশি ভাড়া দেবেন, কিন্তু 10 বছর থাকতে চান। কেউ বাংলোটাকে ট্যুরিস্টদের থাকতে দিয়ে ব্যবসা করতে চান। এটা আমি অ্যালাউ করতে পারি না। আপনার বক্তব্য বলুন। খুব সাধারণ। আমি একা, কোনো আত্মীয় নেই। আমি এই 5 বছর একটু নিরিবিলিতে থাকতে চাই। অয়ন বলল, কিন্তু সেটা নির্ভর করছে দুটো তথ্য আমার পছন্দ হলে। 1, আমাকে প্রতি মাসে কত ভাড়া দিতে হবে। 2, আপনার বাংলোটা নির্জন জায়গায় আছে কিনা। ঠিক কথা, শোভা কানিতকার বললেন। এই দুটো নিয়ে কথা বলা যেতে পারে যখন আপনি নিজের চোখে বাংলোটা দেখবেন। আপনার হাতে সময় আছে? আমার কলকাতায় ফেরার ফ্লাইট আজ সন্ধ্যে 7:30টায়। অনেক সময় আছে। মুম্বাই থেকে মাত্র 2.5 ঘন্টার পথ। আমার ম্যানেজার আপনাকে বাংলো দেখিয়ে নিয়ে আসতে পারে। সন্ধ্যে 6টার মধ্যে ফিরে আসবেন আপনি। শোভা বললেন, কোনো আপত্তি নেই। আপনি কি লাঞ্চ করে যাবেন? না, পথেই কিছু খেয়ে নেব। ম্যানেজারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শোভা। 70-এর ওপর বয়স, কিন্তু এখনো বেশ শক্ত আছেন। শোভা কানিতকারের গাড়িতে রওনা হলো ওরা। ম্যানেজার ড্রাইভারের পাশে বসলেন। মুম্বাই থেকে পুনের পথে বেশ কিছুক্ষণ চলার পর গাড়ি অন্য রাস্তা ধরল। আরও 8 ঘন্টা চলার পর যে জায়গায় গাড়ি চলে এলো সেটাকে পাহাড়ি এলাকা বললেও অয়নের পাহাড় বলে মনে হচ্ছিল না। পুরুলিয়া বিহারে এরকম প্রচুর টিলা আছে। একটা গঞ্জ পেরিয়ে গেল গাড়ি। তারপর রাস্তার পাশে সমুদ্র দেখা গেল। তারপর ছোট্ট জনপদ দেখে মুগ্ধ হয়ে গেল অয়ন। বিদেশি ছবিতে এরকম জায়গা দেখা যায়। সুন্দর ছোট ছোট বাংলো, সুদৃশ্য কয়েকটি দোকান, একটা বড় সুপারমার্কেট। কিছু মানুষ রাস্তায়, যাদের দেখে ট্যুরিস্ট বলেই মনে হলো। ম্যানেজার বললেন, এই শহরের নাম উইন্ডি। সারাক্ষণ জোরালো বাতাস বয়ে যায় বলেই বোধহয় এই নামকরণ করা হয়েছিল। জনপদ ছাড়িয়ে সিকিমাইল যাওয়ার পরে মনে হচ্ছিল ওরা পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছে। রাস্তায় কোনো মানুষ চোখে পড়ছে না। ম্যানেজার বললেন, এখন দুপুর, তাই মানুষ দেখতে পাচ্ছেন না। সকালে এবং বিকেলে মাঝে মাঝে ছুটিতে দেখতে পাবেন। একটা বাঁক ঘুরতেই ম্যানেজার বললেন, ওই যে বাংলো। অয়ন দেখল টিলার ওপর বাংলোটার গেট। দুপাশে পাহাড় রেখে বড় রাস্তা থেকে একটা প্যাসেজ উঠে গেছে গেট পর্যন্ত। ম্যানেজার বললেন, গেট খুলে গাড়ি ভেতরে নিয়ে যাওয়া যায়। আমরা তো এখনই ফিরে যাব, গাড়িটা এখানেই থাক। অসুবিধা হবে? বিন্দুমাত্র না। গাড়ি থেকে নামলো অয়ন।
মিনিট দুয়েক হেঁটে গেট খুলে ভেতরে গেল ওরা। বাংলোটি অভিনব। সামনে মাত্র একটি ঘর এবং বারান্দা, কিন্তু পেছন দিকটা নেমে গিয়েছে নিচে। সেটা দোতলা। নিচের ঘরের সামনে বড় চাতাল। চাতালের নিচে সমুদ্রের ঢেউ ধাক্কা খাচ্ছে। ম্যানেজারের সঙ্গে চাবি ছিল, তিনি সব ঘুরিয়ে দেখালেন। ডাইনিং রুম ছাড়া 3টি শোয়ার ঘর রয়েছে। একটি ঘরে প্রচুর ইংরেজি বই, 2টো টয়লেট এবং একটি কিচেন। কিচেনে ভারতীয় সামগ্রীর সঙ্গে গ্যাস সিলিন্ডারও রয়েছে। ম্যানেজার বললেন, ম্যাডাম দিন 10 আগে এসে সব পরিষ্কার করিয়ে গিয়েছিলেন। হঠাৎ একটা অভিনব চৌবাচ্চা চোখে পড়ল অয়নের। লম্বায় অন্তত 20 ফুট, চওড়ায় 10। এখন চৌবাচ্চা জল শূন্য। জিজ্ঞাসা করাতে ম্যানেজার বললেন, চৌবাচ্চার ওপাশে হ্যান্ডেল ঘোরালে সমুদ্রের জল ঢুকে পড়ে ভেতরে। এখানে স্নান করা যায়। আবার এই পাশের হ্যান্ডেল ঘোরালে সেই জল নিচে বেরিয়ে যায়। অনেকদিন ব্যবহার করা না হলেও মনে হয় ব্যবস্থাটা ঠিকই আছে। অয়ন চাতালে দাঁড়িয়ে সমুদ্র দেখল। আরব সাগর। প্রচুর সিগাল উঠছে। ছোট ছোট সাদা ঢেউ ভাঙছে এবং গড়ছে। সমুদ্র এখানে উত্তাল নয়। ম্যানেজার বললেন, জোয়ারের সময় জল উপরে উঠে আসে, কিন্তু চৌবাচ্চা পর্যন্ত পৌঁছায় না। তখনই চৌবাচ্চার হ্যান্ডেল ঘুরিয়ে জল ভরে নিতে হয়। ভাটার সময় জল নিচে নেমে গেলে স্নান করে জল বের করে দিতে সুবিধে হয়। অয়নের এসব কথায় মন ছিল না। এরকম একটা নির্জন জায়গার কথা সে স্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু এত ঘর, এত আধুনিক ব্যবস্থা চারধারে, এই বাংলোর ভাড়া কত হতে পারে তা সে আন্দাজ করতে পারছিল না। সে ম্যানেজারকে জিজ্ঞাসা করল, এর আগে কি এই বাংলো ভাড়া দেওয়া হয়েছিল? না, কখনো না, ম্যানেজার বললেন। আপনার যদি কিছু জানার থাকে তাহলে ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন। ভদ্রলোক মোবাইল ফোন বের করতে অয়ন মাথা নেড়ে সম্মতি জানালো। মারাঠি ভাষায় কিছু বলে যন্ত্রটা এগিয়ে দিলেন ম্যানেজার। অয়ন হ্যালো বলতে শোভা কানিতকার জিজ্ঞাসা করলেন, জায়গা পছন্দ হয়েছে? খুব, কিন্তু মনে হচ্ছে এখানকার ভাড়া আমার সাধ্যের বাইরে, অয়ন বলল। আপনার বাজেট কত? খুব বেশি হলে মাসে 20,000 টাকা। অয়নের কথা শুনে খানিকটা চুপ করে থাকলেন শোভা কানিতকার। তারপর বললেন, এরপরে ওখানে থাকতে হলে আপনাকে কাজের লোক রাখতে হবে। আপনি নিজে রাঁধেন কিনা জানি না, সচরাচর ছেলেরা প্রফেশনাল কুক না হলে কিচেনে ঢোকে না। সেক্ষেত্রে রান্নার লোক রাখতে হবে। সপ্তাহে 1 দিন বাড়িঘর পরিষ্কার করাতে হবে। ওখানে কত মাইনেতে লোক পাওয়া যায় বলা মুশকিল। তাহলে আপনাকে ভাড়া সমেত 40,000 খরচ করতে হবে। ঢোক গিলল অয়ন। আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, আপনি ভাবুন। আমিও একটু ভাবছি। আপনি যা বলছেন তার অনেক গুণ বেশি আমি অফার পেয়েছি। ঠিক আছে, ভাবতে দিন। ম্যানেজার কাছে আছেন? হ্যাঁ। যন্ত্রটা ভদ্রলোককে দিয়ে দিল অয়ন। উনি মারাঠি ভাষায় কথা বলতে লাগলেন, যার বেশিরভাগ শব্দই অয়নের কাছে অবদ্ধ। বাংলো বন্ধ করার আগে ম্যানেজার গ্যারাজ দেখালেন। গেট পেরিয়ে একেবারে বাংলোর শেষে রয়েছে গ্যারাজ। বন্ধ থাকা সত্ত্বেও ফাঁকা থাকায় বোঝা যাচ্ছিল ভেতরে একটা গাড়ি রয়েছে যার রং লাল। জিজ্ঞাসা করলে ম্যানেজার বললেন, ম্যাডামের গাড়ি এটা। এখানে এলে চালাতেন। বেশি দূর ওটাকে নিয়ে যেতে ভরসা পেতেন না বলে এখানেই রেগে যেতেন। হাতে সময় আছে বলে উইন্ডির একটা রেস্টুরেন্টে ঢুকলো অয়ন। ম্যানেজার কিছুতেই খেতে চাইলেন না। বললেন, স্যার আমি ব্রেকফাস্ট না খেয়ে লাঞ্চ খাই। বিকেলের আগে খিদেও পায় না। আপনি সংকোচ না করে খেয়ে নিন। মেনু কার্ড দেখে অয়ন বুঝতে পারল এই রেস্টুরেন্ট ট্যুরিস্টদের। সব বিদেশি খাবার, সামুদ্রিক মাছ হরেক রকম। তার দামও নাগাল ছাড়া। এই রেস্টুরেন্ট নিশ্চয়ই উইন্ডির অর্থনৈতিক মান নির্ধারণ করে না। মধ্যবিত্তরা নিশ্চয়ই এখানে বাস করেন। 400 টাকার ফ্রাইড রাইস খেয়ে বাইরে বেরিয়ে এলো সে। মুম্বাই পুনে রাস্তায় একটা বড়সড় দুর্ঘটনা ঘটায় গাড়ির গতি কমে গিয়েছিল। ঘড়ি দেখল অয়ন। এইরকম গতিতে আর বেশিক্ষণ চললে ফ্লাইট মিস হতে পারে। সে ভেবেছিল কলকাতায় ফিরে যাওয়ার আগে শোভা কানিতকারের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়ে যাবে। ওই বাংলোতে থাকতে হলে খাওয়া দাওয়া ধরলে মাসে 60-65 হাজার টাকা খরচ হবে। ওটা সে এখন করতে পারে, কিন্তু 5 বছরে তো অনেক কিছু বদলেও যেতে পারে। তাই বাধ্য হয়ে সে সরে দাঁড়াচ্ছে। কথাটা জানিয়ে যাওয়া উচিত বলে মনে হয়েছিল তার।
কিন্তু যে গতিতে গাড়ি যাচ্ছে তাতে শোভা কানেতকারের বাড়ি হয়ে গেলে ফ্লাইট মিস হতে বাধ্য। সবার সব সয় না, কি আর করা যাবে। হঠাৎ ম্যানেজারের ফোন বেজে উঠল। একটু কথা বলে তিনি যন্ত্রটা পেছনের সিটে বসা অয়নকে দিলেন। স্যার, আপনার ফোন। অয়ন বলল, ম্যাডাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ায় গাড়ির সংখ্যা বেড়ে গিয়ে গতি কমে গেছে। ভেবেছিলাম আপনার সঙ্গে দেখা করে যাব। না না, তাহলে আপনি ফ্লাইট পাবেন না, শোভা বললেন। আপনি কিছু ভেবেছেন কিনা জানতে আমি ফোন করলাম। নিতে পারবো না বলতে গিয়েও বলতে পারল না অয়ন। বলল, আপনার বাংলো আমার এত পছন্দ হয়েছে যে সিদ্ধান্ত নিতে পারছি না। আমাকে যদি আর কটা দিন সময় দেন, কলকাতায় ফিরে গিয়ে সব দেখে শুনে আপনাকে জানাতে পারবো। শোভা কানিতকার হাসলেন। তার দরকার নেই। আমি ভেবে দেখলাম আপনার ৩ জন লোক রাখার দরকার নেই। একজন কুক কাম সার্ভেন্ট রাখলেই হবে। ওখানে ১০,০০০ পেয়ে যাবেন। আপনাকে ইলেকট্রিক এবং জলের বিল দিতে হবে। আপনি যদি ছেড়ে দেন অথবা আমার যদি প্রয়োজন হয় তাহলে দুজনকে ৩ মাসের নোটিশ দিতে হবে। কন্ট্রাক্ট সই করার সময় ৩ মাসের ভাড়া অ্যাডভান্স দেবেন। ঠিক আছে? একদম ঠিক। কিন্তু ভাড়াটা কি ২০,০০০ই নেবেন? হ্যাঁ, আমি চাইবো বাংলোটা প্রপার কেয়ারে থাকুক। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো জানি না। ওটা জানানোর দরকার নেই। আপনার ইমেইল নাম্বার ম্যানেজারকে দিয়ে দিন। আমি কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দেব। আপনি সই করে ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দেবেন। যেদিন বাংলোতে থাকতে আসবেন সেদিন আমার ম্যানেজার আপনাকে এয়ারপোর্টে রিসিভ করে উইন্ডিতে পৌঁছে দেবে। ওকে? হ্যাভ আ নাইস ফ্লাইট। শোভা কানিতকার ফোন রাখলেন। এত দ্রুত কাজ শেষ হবে ভাবেনি অয়ন। প্রযুক্তির মাধ্যমে শৈশাবুদ, টাকা দেওয়া সব হয়ে গেল। উইন্ডির রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় যে ব্যাংক চোখে পড়েছিল, সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ৫ লক্ষ টাকা রেখে দিল অয়ন, যাতে ওখানে অসুবিধে না হয়। নিজের ফ্ল্যাটের জন্য বাৎসরিক যা যা দেয় তা দিয়ে দিল সে। বাংলোয় প্রায় সব প্রয়োজনীয় জিনিস আছে। শুধু নিজের জামাকাপড়, বই ইত্যাদি ২টো সুটকেসে নিয়ে এসে কলকাতা ছেড়ে রওনা হয়ে গেল। তখন সকাল ৯:৩০। মুম্বাই এয়ারপোর্টে ম্যানেজার গাড়ি নিয়ে চলে এসেছিলেন। যেতে যেতে বললেন, একটা ভালো খবর আছে। ম্যাডাম যখন আগে ওখানে গিয়ে কিছুদিন থাকতেন তখন এক দম্পতি বাংলোয় কাজ করত। খুব ভালো মানুষ, কাজও ভালো করত। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওদের একজন আপনার কাজ করতে পারে। খুব ভালো খবর। অয়ন খুশি হলো। প্রথম ২-১ দিন অসুবিধা হতে পারে, তারপর দেখবেন অভ্যেস হয়ে গেছে। তাই তো হয়, উদাস গলায় বলল অয়ন। ম্যানেজার আর কথা বাড়ালেন না। গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল। কিছুক্ষণ পরে ম্যানেজার বললেন, স্যার, আপনি নিশ্চয়ই ব্রেকফাস্ট করে কলকাতা থেকে বের হয়েছেন। আজ বাংলোতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে। তাছাড়া সেখানে তো লাঞ্চের ব্যবস্থাও নেই। রোড সাইড রেস্টুরেন্টে লাঞ্চ করতে যদি আপত্তি না থাকে তাহলে আমরা একটা ভালো জায়গায় থামতে পারি। খিদে পাচ্ছিল খুব। সকালে শুধু চা খেতে পেরেছিল সে, তাড়াহুড়োয় ব্রেকফাস্ট হয়নি। ম্যানেজার নিশ্চয়ই ধাবাকেই রোড সাইড রেস্টুরেন্ট বলছেন। সে সম্মতি দিতেই ড্রাইভারকে মারাঠি ভাষায় নির্দেশ দিলেন ম্যানেজার। রাস্তার দুপাশে প্রায়ই এক একটা বড় বড় কারখানা দেখা যাচ্ছে। মহারাষ্ট্র এ ব্যাপারে বেশ এগিয়ে গেছে। ঘণ্টাখানেক পরে ম্যানেজারের ফোন বাজল। মারাঠিতে কথা বলে যন্ত্রটা দিলেন তিনি। স্যার, ম্যাডাম। অয়ন হ্যালো বলতেই শুনতে পেল শোভা কানেতকারের গলা। ওয়েলকাম। আপনার বিমানযাত্রা নিশ্চয়ই ভালো হয়েছে? হ্যাঁ, কোনো সমস্যা হয়নি। আমি আশা করব উইন্ডিতে আপনার কোনো সমস্যা হবে না। এখন থেকে ওই বাংলোটাকে নিজের বাংলো বলে ভাববেন। আমি খুশি হব। অনেক ধন্যবাদ আপনাকে। আরে, ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি যদি বাংলোটাকে দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার রাখতাম তাহলে তাকে মাইনে দিতে হতো। আর বেশি টাকার লোভে এমন কাউকে ভাড়া দিয়ে যদি দেখতাম সে একগাদা আত্মীয় নিয়ে নয়ছয় করছে, বাংলোর ওপর কোনো মায়াই নেই, তাহলে আফসোসে ৫ বছর কাটাতে হতো। আমার মনে যে মায়া থাকবে তা বুঝলেন কি করে? হাসলেন ভদ্রমহিলা। দুরকমভাবে। আমার স্বামী থাকতেই তার ব্যবসার সঙ্গে জড়িয়েছিলাম। এখন তো একাই দেখি, তাই বোঝার চোখ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আমি একজন মহিলা। কখনো কখনো ভুল করলেও মহিলারা অনুভব করতে পারে কার মনে মায়া আছে। ঠিক আছে, যখনই কোনো সমস্যায় পড়বেন আমার ম্যানেজারকে জানাবেন। বাই। ভদ্রমহিলা সরাসরি কথা বলেন।
সৌজন্য বোধ আছে। এরকম মানুষের সঙ্গে সহজে সম্পর্ক নষ্ট হয় না। অয়ন দেখল গাড়ি একটা বড় ধাবার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে অয়ন দেখল ম্যানেজার চুপচাপ বসে আছেন। সে বলল, আসুন। আপনি বসে আছেন কেন? স্যার, আমি আজ ফল ছাড়া রান্না খাবার খাবো না। আমাদের বাড়ির সবাই সপ্তাহের এই দিনটায় ব্রত উদযাপন করি। আমাকে ক্ষমা করুন। মহারাষ্ট্রের মানুষ বাঙালিদের থেকে বেশি ধার্মিক। খানিকটা গোঁড়া হয় বলে শুনেছিল অয়ন। তাই সে জোর করল না। রেস্টুরেন্টের কোণের টেবিলে বসা মাত্র বেয়ারা এলো। প্রথমে কি বিয়ার খাবেন সাব? মজা লাগলো অয়নের। প্রথমে খাবারের অর্ডার দিয়ে একটা ছোট্ট বিয়ার বলল সে। খাওয়া শুরু করেই সে বেয়ারার কাছে জানতে পারলো এখানে সব রকম ভালো হুইস্কি পাওয়া যায়। অয়ন উইন্ডি শহরে থাকবে শুনে লোকটা একটা কাগজে টেলিফোন নাম্বার লিখে দিল। সাব, যখনই দরকার পড়বে ফোন করে দেবেন। আপনার মাল আপনার কাছে পৌঁছে যাবে। ডেলিভারি চার্জ 10% এক্সট্রা। কাগজটা পকেটে রাখলো অয়ন। গাড়ি চলতে শুরু করতেই ম্যানেজার বললেন, আপনার কাজের লোক এসে গেছে ওখানে। বাহ, লোকটা খুব সিনসিয়ার। ম্যানেজার একটা চাবির রিং এগিয়ে দিলেন। ম্যাডাম গাড়ির চাবি দিতে বলেছেন। অয়ন কিছু বলল না। কাজের লোকের ব্যাপারে তার যা অভিজ্ঞতা আছে তাতে চট করে কোনো সিদ্ধান্তে আসতে সে রাজি নয়। গাড়িটা পেয়ে তার খুব সুবিধে হলো। ধন্যবাদ জানাতে হবে। 5টা নাগাদ বাংলোর সামনে পৌঁছেই গর্জন শুনতে পেল সে। সমুদ্রের গর্জন। এর আগের দিন যখন এসেছিল তখন এতটা আওয়াজ কানে আসেনি। গেটের ওপাশে বসেছিল লোকটা। গাড়ি দেখে গেট খুলে দিল। বছর 40-এর শীর্ণ চেহারার মানুষ। চুল কাঁচা পাকা, পরনে জিন্স এবং কলার তোলা গেঞ্জি। গাড়ি থেকে নেমে ম্যানেজার মারাঠিতে কথা বললে লোকটাও হেসে জবাব দিল। ম্যানেজার বলল, এই আপনার লোক। ওর নাম লাড়ু। লাড়ু গাউনিকার। সঙ্গে সঙ্গে লাড়ু একবার সেলাম করে দুটো হাত এক করে নমস্কার জানালো। অয়ন জিজ্ঞাসা করল, তুমি নিশ্চয়ই হিন্দি জানো? হ্যাঁ সাব, হিন্দি, লিটল লিটল ইংলিশ। লাড়ু হাসল। অয়নের মনে হলো লোকটা একটু ক্যাবলা ধরনের, প্যাঁচ নেই। মালপত্র ভেতরে নিয়ে গেল লাড়ু। তারপর ম্যানেজারের সামনেই ওর মাইনে এবং কাজের সময় পাকা হয়ে গেল। লাড়ু আসবে সকাল 7টায়। সারাদিন কাজ করে ঠিক সন্ধে 6টায় বাড়ি চলে যাবে। তবে কখনো প্রয়োজন হলে সে রাত্রে থেকে যেতে পারে। বাড়িতে লাড়ুর বউ আছে। তাকে একা রেখে লাড়ুর পক্ষে বাইরে রাত কাটানো সম্ভব নয়। ম্যানেজার বিদায় নিলেন। তাকে এখন অনেকটা পথ যেতে হবে। অয়ন লাড়ুকে বলল, তোমার চলে যাওয়ার সময় তো হয়ে এসেছে, কিন্তু রাত্রে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? আপনি যা খেতে চান তা আমি এখনই দোকান থেকে এনে দিচ্ছি। 200 টাকা নিয়ে চলে গেল লাড়ু। বাংলোর পেছনের চাতালে চেয়ার নিয়ে বসল অয়ন। ঢেউগুলো যেন ফুঁসছে। প্রবল বেগে ছুটে আসছে বাংলোর দিকে। এসে আছাড় খেয়ে অনেক ফেনা নিয়ে ফিরে যাচ্ছে। শব্দ বেড়েছে ওই কারণে। অয়নের মনে হলো সে ঠিক জায়গায় এসেছে। এই যে ঢেউগুলো কখনো শান্ত কখনো ভয়ঙ্কর, দেখে মনে হয় ওদেরও প্রাণ আছে। আর মনে হলেই নিজেকে একলা মনে হয় না। অয়ন অনুমান করলো এখন জোয়ারের সময়। ঢেউয়ের জল গিয়ে পড়ছে চৌবাচ্চায়। কিন্তু চৌবাচ্চার নিচের কল খোলা থাকায় না জমে বেরিয়ে যাচ্ছে। লাড়ু ফিরে এলো খাবারের প্যাকেট নিয়ে। জিজ্ঞাসা করলো, আপনি ডিনার কখন করবেন সাব? 9টা, 9:30। তাহলে আমি ফ্রিজ অন করে খাবার রেখে যাচ্ছি। আপনি যদি গরম করে নেন তাহলে ভালো হয়। সব ব্যবস্থা আছে, লাড়ু বলল। চলে যাওয়ার আগে লাড়ু এসে 50 টাকা ফেরত দিল। বলল, আপনার জন্য ফ্লাস্কে চা বানিয়ে রেখেছি। যখন ইচ্ছে হবে খেয়ে নেবেন। এত টাকা ফিরল কি করে? আমি বড় দোকান থেকে আনিনি। এই দোকান ছোট্ট, কিন্তু খাবার ভালো। এই টাকাটা তুমি রেখে দাও লাড়ু। না সাব, এখন আমার লাগবে না। তোমার পুরো নাম কি? লাড়ু গাউনিকার। তোমার বাড়িতে স্ত্রী ছাড়া আর কেউ নেই? না সাব। তোমার স্ত্রীর নাম কি? শ্রুতি গাউনিকার। টাকাটা নিয়ে যাও, তোমরা মিষ্টি কিনে খেও। একটু দ্বিধার সঙ্গে নোটটা নিয়ে লাড়ু বলল, সাব, কাল সকালে আসার সময় বাজার করে নিয়ে আসবো? তোমার যদি সুবিধা হয় আনতে পারো। আপনি কি শাকসবজি খান? আমি সব খাই।
তাহলে যদি 500 টাকা দেন, কয়েকদিন আর বাজারে যেতে হবে না। টাকাটা দিয়ে অয়ন জিজ্ঞাসা করল, কিন্তু তেল মশলা কিনতে হবে না? ওসব কিচেনে আছে, ফুরিয়ে যাওয়ার আগেই কিনে নেব। গুড নাইট সাব। লাড়ু চলে গেলে বাইরের দরজা বন্ধ করল অয়ন। নিশ্চয়ই এখানে চোর ডাকাতের ভয় নেই, থাকলে তাকে সতর্ক করতেন শোভা কানেতকার। শোয়ার ঘরে ঢুকে আলো জ্বেলে দিল সে। কানের কাছে আবহ সঙ্গীতের মতো বেজে চলেছে সমুদ্রের গর্জন। অয়ন দেখল লাড়ু তার বিছানা তৈরি করে গেছে। লোকটাকে তার ভালো বলে মনে হলো। পোশাক পাল্টে স্নান করল অয়ন। আহ, কি তৃপ্তি! আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো এখানে 5 বছরের জন্য থাকার অধিকার পাচ্ছে সে। সময়টা কম নয়। তারপর কি হবে তা নিয়ে এখনই ভাববার কোনো মানে হয় না। টেবিলে রাখা ফ্লাস্ক থেকে কাপে চা ঢেলে সোফায় বসে সিগারেট ধরালো সে। আগে মাঝে মাঝে খেত, সুদীপা চলে যাওয়ার পর বেড়ে গেছে। চা খেতে খেতে রিমোট তুলে টিভি অন করলো। হিন্দি এবং মারাঠি চ্যানেল। ইংরেজি ছবি ছাড়া অ্যানিম্যাল ওয়ার্ল্ড রয়েছে, কিন্তু কোনো বাংলা চ্যানেল নেই। বাংলা বোঝেন না বলে শোভা কানেতকারের দরকার হয়নি। অয়ন ঠিক করলো এয়ারটেলকে অনুরোধ করবে একটা বাংলা নিউজ চ্যানেল দিতে। দূরে চলে এসেছে বলে কলকাতার খবর একদম রাখবে না, সেটা ঠিক নয়। একটা হিন্দি ছবি দেখাচ্ছে, অমিতাভ বচ্চন এবং টাবু, চিনি কম। ছবিটার নাম সে শুনেছে, কিন্তু দেখা হয়নি। এখন দেখতে ভালো লাগছে। ছবি শেষ হলো। ঘড়িতে এখন রাত 8:30। সুটকেস খুলে হুইস্কির বোতল বের করলো। ফ্রিজ থেকে বরফ এনে গ্লাসে ঢেলে সে পান করতে করতে চ্যানেল ঘুরিয়ে চলল। 2 পেগ খাওয়ার পর লাড়ুর কিনে আনা খাবারের প্যাকেট খুলে দেখল এখনো খুব একটা ঠান্ডা হয়নি। মাইক্রোওয়েভে গরম করতেও আলস্য লাগলো। চিকেন চাপ আর রুমালি রুটি খেয়ে শুয়ে পড়ল অয়ন। তার নির্জন আবাসে প্রথম রাত কেটে গেল এক ঘুমে। বেল বাজতেই ঘুম ভাঙল। অয়ন ঘড়ির দিকে তাকালো। ঠিক 7টা। বাইরের ঘরে এসে দরজা খুলে দিতেই দেখল লাড়ু বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। বলল, সরি সাব, আপনি যে ঘুমাচ্ছিলেন তা বুঝতে পারিনি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজ যাওয়ার সময় ডুপ্লিকেট চাবি নিয়ে যাব। আমার কোনো অসুবিধা হয়নি, তুমি যদি চাবি নিয়ে যেতে চাও নিতে পারো। অয়ন কথাগুলো বলে দরজার বাইরের বারান্দায় চলে আসলে লাড়ু ভিতরে ঢুকে গেল। বারান্দাটা সামনের রাস্তার খানিকটা উপরে। মাঝখানের 5 ফুটের দেয়ালটা বারান্দাকে আড়াল করতে পারেনি। এই সকালবেলায় ছায়ামাখা রাস্তাটা দেখে খুব ভালো লাগলো অয়নের। একটি মেয়ে সাইকেল চালিয়ে চলে গেল। 2টো সিগাল মাথার উপরে পাক খাচ্ছে। আহা, এরই নাম বোধহয় শান্তি। কলকাতাতে ঘুম ভাঙার আগে থেকেই বিচিত্র আওয়াজ শুরু হয়ে যায়। গুনগুন করলো অয়ন। একটু সুর ভাজতেই থেমে গেল সে। এই যে মানুষটা, যার নাম রবীন্দ্রনাথ, তিনি কি ঈশ্বরের প্রতিনিধি ছিলেন? নইলে যে কোনো অনুভূতি নিয়ে গান লিখে গিয়েছেন কি করে? এই যে গুনগুন করছিল, করতে করতে থেমে গেল, কারণ তার লেখা গান মনে পড়ে গেল। আজ সকালবেলায় গান এলো মোর মনে। হঠাৎ গলা খুলে গানটা গাইতে লাগলো অয়ন। সুর মাঝে মাঝে লাগছে না, স্কেলও ঠিক থাকছে না। তাতে থোড়াই কেয়ার। শ্রোতা যখন নেই তখন যেভাবে সে গাইবে তাই গান হয়ে যাবে তার কাছে। পুরো গান গেয়ে যখন অয়ন খুশি, ঠিক তখন হাততালির শব্দ হলো। চমকে গেল অয়ন। সামনের রাস্তায় কেউ নেই, তাহলে হাততালি দিয়েছে কে? সে সিঁড়ি ভেঙে নিচে নেমে বাঁক ঘুরে গেটের দিকে এগোতেই ছেলেটাকে দেখতে পেল। বছর 7-8 বয়স। হাফ প্যান্ট আর নীল গেঞ্জি শার্ট পরে তার দিকে তাকিয়ে হেসে মাথা নাড়ছে। অয়ন হিন্দিতে জিজ্ঞাসা করল, হ্যাঁ, তুই তালি বাজিয়েছিস? 3বার মাথা নিচে নামালো ছেলেটা, যার অর্থ হ্যাঁ। তুই বাংলা কি বুঝিস? বুঝিস না? তাহলে তালি বাজালি কেন? ছেলেটি হিন্দিতে বলল, গানের সুর খুব ভালো, তাই। হেসে ফেলল অয়ন। সুদীপা যখন বেঁচে ছিল তখন গান গাইলেই হাত জোড় করত। প্লিজ, তোমার দ্বারা অনেক কিছু হতে পারে, কিন্তু গান হবে না, এটা বুঝতে চেষ্টা করো। তোর ভালো লেগেছে? অয়ন জিজ্ঞাসা করল। ছেলেটা মাথা নেড়ে প্রথম লাইনটার সুর শোনালো। অয়ন চমৎকৃত। সে ডাকল, আয় ভেতরে আয়।
গেট খুলে ভেতরে ঢুকলো ছেলেটা। অয়ন জিজ্ঞাসা করল, তোর নাম কি? অমল। কোথায় থাকিস? অমল মাথার উপরে যেভাবে হাত ঘোরালো তার কোনো অর্থ অয়ন বুঝতে পারল না। এ সময় লাড়ু দরজায় এলো। সাব, চা রেডি। লাড়ু, তুমি ওকে চেনো? হ্যাঁ সাব, ওর মামার বাড়ি পুনেতে। মা বাবা নেই। মামা খুব মারতো বলে পালিয়ে এসেছে। এখানে তো অত বাচ্চাকে কেউ দোকানের কাজে রাখে না, তাই এর ওর ওখানে খেয়ে নেয়, লোকেও দেয়। গণপতি বাপ্পার মন্দিরে গিয়ে শুয়ে থাকে, ওখানে স্নান টান করে। 2 মাস হয়ে গেল ও এখানে এসেছে। লাড়ু জানালো। এই তুই বারান্দায় আয়। লাড়ু, ওকে কিছু খেতে দিতে পারো? বিস্কুট এনেছি আজ, তাই দিচ্ছি। তবে সাব, আমাদেরও যা বলেছে তাই আপনাকে জানালাম। পুনের মামার ব্যাপারটা সত্যি কিনা তা আমি জানি না, এই জন্য কেউ ওকে বাড়িতে থাকতেও দেয়নি। লাড়ু বলল। কিন্তু ছেলেটা ভালো গাইতে পারে, একবার শুনেই সুর মনে রাখে। হ্যাঁ সাব, ও হিন্দি গান ভালো গাইতে পারে। লাড়ু চলে গেল। অমল বারান্দায় উঠে এসেছিল। অয়ন বলল, এই একটা গান শোনাতো। একটা না, 3টে গান শোনাবো। শুনে মজা লাগলো অয়নের। 3টে কেন? তার বদলে 10টা টাকা নেব, আমার নাস্তা হয়ে যাবে। নাস্তায় কি খাবি? ঘুগনি রুটি। আমি তোকে টাকা দেব না, নাস্তা খাওয়াবো। খুব ভালো ভালো খাবার থাকবে নাস্তায়। শুরু কর। না, সবেগে মাথা নাড়ল অমল। টাকা দিতে হবে। আরে, তুই 10 টাকায় যা খাবি তার থেকে ভালো খেতে ইচ্ছে করছে না? না। তাহলে ভাগ, আমি টাকা দেব না। অয়ন কথাটা বলতেই তরতর করে সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে বেরিয়ে গেল অমল। অয়ন হতভম্ব। এইরকম অদ্ভুত ছেলে সে কখনো দেখেনি। ভেতরের বারান্দায় বসে চা খেতে খেতে সে লাড়ুকে ব্যাপারটা বলল। লাড়ু বলল, তখন বলার সময় খেয়াল ছিল না সাব, ওকে কেউ খাবার দিতে চাইলে তার বদলে টাকা নেয়, তাতে ওর ক্ষতি হয়, কিন্তু এটাই ওর অভ্যেস। সেই টাকায় ও কি কিনে খায় আমরা জানি না। আপনি ওকে বেশি প্রশ্রয় দেবেন না। হয়তো ছেলেটা বাচ্চা, কিন্তু এখন বাচ্চাদেরও বিশ্বাস করা যাচ্ছে না। ব্রেকফাস্ট খেয়ে খুশি হলো অয়ন। লাড়ুর রান্নার হাত বেশ ভালো। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দূরপাল্লায় 2 নারী। উপন্যাসটির পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে এবং উপন্যাসটি আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।